জয় গৌর হরি বল। আমি আপনাদেরই সন্তান, আপনাদের কাছে আসি, ছুটি আসি, আপনারা ডাকেন। জানি না আপনারা কেন ডাকেন আর আমি বা কেন আসি। তো তারককর্তা বলেছে, সখীরে গভীর ভজন রাগের করণ কই গোতা কোথায় মেলে। গভীর ভজন বলে কারে, তাই রে নাই রে ওই জায়গাটায় গোল বাঁধালো। আপনারা সবাই গভীর, আপনাদের চরণের পরে হাত রেখে নাম করছি, আপনারা সবাই আশীর্বাদ করেন অদম সন্তান হিসাবে। দেখেন ভজনে গেলে, যখন ভজনে চলে যাবে মানুষ, এ দেহ যখন দক্ষিণা দেয়া হয়ে যাবে, দক্ষিণা দেওয়ার পরে সে আর দক্ষিণ দ্বারে যাবে না। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যেখানে একটা ভাগবতীয় সভা হোক, হরিসভা হোক, বৈষ্ণব সভা হোক, যে কোনো সভা হোক না কেন, আজ থেকে সবার যেন মনে থাকে আসরের ভিতরে কেউ যেন ব্যথা না পায়। এমন কোনো কথা, এমন কোনো ভাব মূর্তি সৃষ্টি করে কাউকে যেন বেদনাদায়ক করবেন না। আসলে যারা শ্রোতা তারাও মারা যায়, আর যে শোনে সেও তো মারা যায়। এই জন্যই অশ্বিনীকর্তা লিখেছেন, বাম করে ধরো বাবের গোবর্ধন, অজ্ঞান ইন্দ্রিয়ের ঝড়ি বৃষ্টি গুছাও হে মধুসূদন। প্রেম পাওয়া কি অত সোজা নাকি? অপরাধ করলে কিন্তু তার শাস্তি পেতে হবে। ধর্ম করে, অপরাধ করে এসে ধর্ম করে মুক্তি লাভ আদৌ সম্ভব নয়। পাপ করলে তার প্রায়শ্চিত্ত অনিবার্য, পুণ্য করলে তার পুণ্যধন সঞ্চয় হবে, ওটা কাউকে দিতে হবে না। পাপের প্রায়শ্চিত্ত ওটা কেউ নেবে না, ও ভাগ যার যার নিতেই হবে। দেখেন, যেখানে বসে আজকে আমরা এই মহতী সভায় বসে আছি, এখানকার পরিস্থিতি যদি জানতে চাই, তাহলে জ্ঞানী হতে হবে, তা নাহলে জানা সম্ভব না। যেমন অশ্বিনীকর্তা লিখেছে, গুরুর দয়া বৃষ্টি কৃপা দৃষ্টি হচ্ছে বরিশোর, এই দেহ কঠিন জমি জংলা ভূমি, জ্ঞান অস্ত্রে আবাদ করো অবোধ মন। দেহ যদি জ্ঞান অস্ত্রে আবাদ না করা হয়, MA পাস 7 বার করলু লাভ নাই। কেন লাভ নাই? স্বভাব দোষ এমনি অলক্ষী, শোনো তার সাক্ষী শ্রীরাম লক্ষণ পালো মাছরাঙা পাখি। হরিসঙ্গীতে পাখি জানলো না তার মাহাত্ম্য কি, শেষে নিল মাছ ধরা বর্তে, যে সব হরিদহন প্রাপ্তি হলে বলো কি হয় তার লাভ। স্বভাব দোষে সকল নাশে যদি না গোছে স্বভাব। রাম চলে যাচ্ছে বনবাসে, কি জন্যে? বিমাতার নির্দেশ।
রাম কি অত সহজ জিনিস? অশ্বিনী কর্তা লিখেছে এই গান, যে স্বভাব দোষ এমনি অলক্ষী। রাম অত সহজ জিনিস না। রাম বনবাসে চলে যাচ্ছে, কোনো কথা নেই। দ্বিতীয় বিমাতায় বলেছে রামের বনবাস হোক, ভরতের রাজ্য সুখ ভোগ হোক। আজকে যেখানে আমরা বসে আছি সেখানকার অবস্থাটা তদ্রূপ, তাই কিনা দেখেন। দেহটা বিষ হয়ে গেছে। কেন? রাম চলে যাচ্ছে, ভরত গেছে মামার বাড়ি। কল্লভ্রুবাতে রাম রাজা হবে, কি আনন্দ ভাইয়ের মনে। আহা, আমার বড় ভাই রাম রাজা হবে। রাত্রির ভিতরে কুচক্রীর কুমন্ত্রণায় রামের বনবাস হয়ে গেছে। রাম আর ফাঁসের দিক ফিরে তাকায়নি, রাম রওনা হয়ে গেছে। ভরত বাড়িতে ফিরে আসছে, বাড়িতে ফিরে এসে বলছে কি ব্যাপার অযোধ্যা ভুবনে এত কোলাহল কি জন্যে? এত কোলাহল কেন অযোধ্যায়? আমার দাদা সামনের দিন রাজা হবে। তো বলছে কি, তোমার দাদা রাজা হবে? তোমার দাদা বনবাস চলে গেছে। কেন? তোমার মা বর চেয়ে এনেছে। তোমার বাবা অসুস্থতার সময় তার বর প্রার্থনা ছিল, গোপন ছিল, সে এই সময় তার বরটুকু চেয়ে এনেছে। সুযোগ বুঝে বর চেয়ে নিয়ে আজকে কি হচ্ছে ভালো করে ভাববেন যে পুনরায় কেন অশ্বিনী কর্তা এমনি করে তিলে তিলে এই গানগুলো লিখেছে মানুষকে কত গভীর সান্ত্বনা দেওয়ার জন্যে, কত ভালো রাখার জন্যে। ভরত বলছে, মা আমি আর এই রামশূন্য দেহ নিয়ে অযোধ্যা ভুবনে থাকবো না। মা, এ অযোধ্যা ভুবনে আমি রামশূন্য দেহ নিয়ে থাকবো না। করছে, ভরত রে, অনেক কষ্ট করে তোরে রাজ্যধন দিলাম, আর আজকে তুই এনে থাকবি নে? করছে, মা তুমি তোমার আত্মসুখের জন্য তোমার ছেলে রাজা হবে। আমার দাদা বড় রাম, সে রাম চলে যাচ্ছে বনবাসে। আমি কিভাবে এই রাজ ঐশ্বর্য সুখ ভোগ করবো? মা, আজকে যদি তোমার গর্ভে আমি না জন্মায় রাম জন্মাতো, এই ছেলের যদি বনবাস হতো আমার, তুমি কি করতে সেদিন? তোমার কেমন লাগতো? তুমি কি আমার কৌশল্য আমার বুকে একটু হাত দিয়ে দেখিছো? মা, আমার মা কেমন অবস্থায় আছে। ভাবছে, বসে বসে ভাবছে। ভরত রওনা হয়ে গেছে। সংক্ষেপে বলছি, সংক্ষিপ্ত সময় তো আবার। ভরত রওনা হয়ে গেছে কোথায়? গুহক চণ্ডালের বাড়ির কাছাকাছি পৌঁছে গেছে। এমতো অবস্থায় পিছন দিকতে চেয়ে দেখে কি, যে ভরত ঢাক ঢোল সিঙা ডুমুর নিয়ে আনন্দ করতে করতে রামকে ফিরে আনতে যাচ্ছে। ওধারে লক্ষণ রামের সঙ্গে আছে। লক্ষণ বলছে, দাদা পিছন দিকে চেয়ে দেখো, ওই যে ভরত আসতেছে, ওর মা রাত্রি কুচক্রীর কুমন্ত্রণায় রাজ্য ধন চেয়ে এনেছে, আর ভরত আসতেছে আমাদের দুই ভাইয়ের প্রাণ নিয়ে। ও আবহমান কালের রাজা হবে। ও তো 14 বছরের রাজার জন্যই ওর মা চাইছে, আর ভরত আসতেছে কি আবহমান কালের রাজা হবে। তো বলছে, ও হরে, তুমি না লক্ষণ, তুমি রামের ভাই লক্ষণ, তুমিও এত বড় একটা ভুল করতে চললে। ভরত কি জন্য আসতেছে? সে তো আমাদের ছোট ভাই।
তুমি আজকে বলতেছো যে দাদা আমারে অনুমতি দাও, একবার ভারতের মাথা উড়াই দেব আমি। সে তো আমার ছোট ভাই, আমার ছোট ভাই, সে কি করতেছে? সে আমার কাছে আসুক, সামনে আসুক, দেখো আমরা তো বড়, ও যদি মারে তা আমাদের মারুক, আমরা মার খাই, আমরা মার খেয়ে মরে যাই, কিন্তু আমরা ছোটদের মারবো কেন? ও বাবা, সে বিচার কি আছে বড়দের ভিতরে? আমরা কি তা নিয়ে চলি? কি করি? মতুয়া সঙ্গ করি, কি করি? হরিবাসর করি, হরিসঙ্গ করি। আমরা কি সেইগুলো মানে চলছি? এই জন্য ধর্মকে ধারণ করে না থাকলে এগুলোকে, ধর্মকে ধারণ করে না থাকলে এগুলো আদৌ সম্ভব না মানুষের পক্ষে। ভরত গেছে, কাছাকাছি যখন গেছে, গেলে কি হচ্ছে দেখে, দুই চোখের জলে বুক ভেসে যাচ্ছে। এমতো অবস্থায় ষষ্ঠাঙ্গে প্রণাম করতেছে, বলতেছে দাদা তুমি, মা নাই তোমারে রাজ্যহারা করেছে, আমি তো তোমার ভাই, তুমি কি আমার কাছে একবার একটু আজ্ঞা নিলে না যে তুমি বনবাসে চলে যাচ্ছ, আমার ভাই একটু বলে যাই, আমি যে বাড়ি আছি আমার ভাই বাড়ি নাই, আমি বাড়ির থেকে বেরোয় যাচ্ছি, আমি বাড়ির থেকে চলে যাচ্ছি, আমার ভাইয়ের একটু জানায় যাই যে আমি রাজ্যহারা হয়ে তোর পরে রাজ্য দিয়ে যাচ্ছি, তুমি একবার একটু চাইলে না? ঠিক আছে, তুমি যদি না চাইলে আমি রাম শূন্য দেহ নিয়ে অযোধ্যা ভুবনে থাকবো না, আমি এই মুহূর্তে তোমার সঙ্গে আমি বনবাস চলে যাব। যখন বলছে বনবাস চলে যাব, রাম বলছে দেখো আমার তো আদেশ হয়েছে মার বাবার যে তোমার বনবাস যেতে হবে, তোমার রাজত্ব করতে হবে, তা তুমি না আমার ভাই, তুমি থাকো, তুমি এখানে থাকে রাজত্ব করো, তুমি রাজ ঐশ্বর্য সুখ ভোগ করো, পরে দুঃখ পেয়ে না, তুমি এখানে বসে বসে রাজ ঐশ্বর্য সুখ ভোগ করো। তার কারণ তোমার তো উপায় নাই, বনবাস তো তাদের যেতেই হবে, কিন্তু সে তো বুঝিনি বনবাস। হায় হায় রে, এগুলো হচ্ছে মানব জীবনের কাহিনী। কেমন দেখেন ভালো করে, রাম বলছে হে লক্ষণ, এই নাও তীর, এই মুহূর্তে ভরতের মাথা উড়াই দাও। লক্ষণ বলছে দাদা ভরতের তো মাথা উড়ানো যায় না। তো বলছে মাথা যদি না উড়ানো যায় তা সাপ দিতে চাতিলে, তাহলে এখন বর দাও। এই যে বর দাও, রাম লক্ষণ, শ্রীরাম লক্ষণ পেয়েছিল মাছরাঙা পাখি, কি বর হবে? রাম বলছে আমার বড় পিপাসা হয়েছে, আমি বড় পিপাসায় কাতর। লক্ষণ তুমি একটু জল নিয়ে এসো। লক্ষণ গেছে সরুজ নদীতে জল আনতে, যাওয়ার পরে যেই ঘোড়া ডুবায় মাছরাঙা পাখি অমনি ঘোড়ার জলটাকে উচ্ছৃষ্ট করে দেয়। যখন এই ঘোড়ার জল উচ্ছৃষ্ট করে দেয়, লক্ষণ তিনবার যখন উচ্ছৃষ্ট করে দেশে বলছে কি, এ পাখি তুমি এত বড় সাহস, আমার দাদা রাম এই জল সেবা করবে, তুমি এই বারে বার উচ্ছৃষ্ট করে দিচ্ছ। বলছে এই তীরের পরে বসো, আমি আমার দাদার আদেশ ছাড়া তো কিছু করি না, আমি আমার দাদার কাছে নিয়ে এই তীরের পরে বসো, দাদার কাছ থেকে অনুমতি নিয়ে আমি এই বান দিয়ে তোমার দেহপিঞ্জর থেকে তোমার পাখি গিয়ে আমি উড়াই দেব। যখন রামের কাছে আসলি বলছে কি, দাদা এই পাখি
জল উচ্ছৃষ্ট করে দিছে, তোমার সেবার জল এ আমারে উঠাতে দিয়েনি, তিনবার এই জলটাকে উচ্ছৃষ্ট করে দিছে। বলছে কি এ পাখি, কাহিনী কি তুমি বলো তো? তোমার এই তীরের পরে বসে আনলো, তুমি কি কিছু বোঝনি? তুমি কি কিছু বলতে পারো নি? তা বলছে কি কি বলবো, রামের ভাই লক্ষণ সে তো বোকা, বোঝে তো না, আমার তো পাখি জীবন, আমার কথা সে শুনবে কেন? তাই আমি প্রভুর নিকট পর্যন্ত এলাম তীরের পরে বসে আমার প্রাণ বিসর্জন দিতে। বলছে কি কাহিনী? তো বলছে কি মা সীতাকে লঙ্কার দশানন হরণ করে নিয়ে চলে যাচ্ছে। জটায়ু পাখি তাই দেখে সহ্য করতে না পারে যে বন্ধুর পুত্রবধূ নিয়ে চলে যাচ্ছে, তাই তারও তো পুত্রবধূ, তাই বাধা সৃষ্টি হয়েছে, রাবণের সাথে যুদ্ধে পারেনি, তাই তার ডানা কেটে দিয়েছে, সরুজ নদীতে এসে পড়েছে, সমস্ত জলটা রক্তে উচ্ছৃষ্ট হয়ে গেছে। এই লক্ষণ তো জানে না এই জলটা উচ্ছৃষ্ট হয়ে গেছে। বলছে ও, বলছে আমার পাখি জনম আরো 5 বার শেষ হয়ে যাবে, কিন্তু আমি দেহা মুহূর্তে এই উচ্ছৃষ্ট জল রাম সেবায় দেব, আমার পাখি জনম থাকতে এটা সম্ভব নয়। এই জন্যই বাবা আলোচনা প্রসঙ্গে প্রেম রস আস্বাদন কেন আসে না? যেখানে ভগবান অযাচিত লীলার মাঝে বিঘ্ন সৃষ্টি হয়ে যায়, সেখানে কিন্তু আর প্রেম রস থাকে না। তাই পাখিরই বর দিচ্ছে, যে পাখি রাম বর দিচ্ছে, তুমি বর চাও। তো বলছে কি বর চাবো? তো বলছে তুমি যা চাও তাই দেব। যদি বলতো যে আমি আবহমান কাল রামের চরণের দাসত্ব করব, দিত না। কিন্তু স্বভাব দোষ, স্বভাব কি এমনি দোষ যা অলক্ষী। তাই করছে কি যে প্রভু আমার তো পাখি জনম, আমি যে কাজ করেছি তার তো আমার বেশি কিছু চাওয়া উচিত না, তা আমি যেন ঠক দিলি মাছ মিস না হয়, আমার এমন একটা বর দাও, আমি ঠক দিয়ে মাছ ধরে সেবা করতে পারি, আমার এমন। হায় হায় রে, চাওয়াটা কোথায় আর পাওয়াটা কি? এই জন্যই প্রিন্স দুঃখ করার কারণ নাই। 21,620 বার একটা মানুষের প্রতিদিন নিঃশ্বাস বয়। এই জন্যই মানুষ জীবাত্মা নিয়ে ঘুরে থাকে। তাই তারক গোসাই বলছে অজভা বলো যারে, সেই মানুষ হাওয়া ঘরে, এই ঘরে বিরাজ করে ঘর বান্ধিয়া 7 তালা, তারে কেউ না দেখি কেউ না চিনি, বাধ্য করে কেউ না রাখি, পলকে দেয় রে ফাঁকি, শরিক কি শরিকালা, মোনা ভাই দেখ না সে ভবের খেলা। 5 বার বুঝায়ও না, বুঝলি বুঝবে না, তার পাপে সে ভোগবে। কেউ উত্তেজিত হয়ে না, যেটা হওয়ার এটাকে হতে দাও। বাবা আলোচনা প্রসঙ্গে আমার মাধুর্যপূর্ণ যাওয়ার জায়গায় একটা বড় ইচ্ছা ছিল, কিন্তু ভিতরে ফুরিয়ে যাচ্ছে, এমন একটা ফোড়া ফুটতেছে মাঝে মাঝে, ও ফোড়ায় আর ভালো কথা বলতেছে না। আপনি ভালো করে ভেবে দেখেন, অনুষ্ঠানের শুরুতেই সেট পুড়ে পুড়ে যাচ্ছে, যে আসতেছে তার সেট পুড়ে যাচ্ছে। কি জন্য পুড়িয়ে যাচ্ছে? পুড়িয়ে যাচ্ছে তাই পুড়িয়ে যাচ্ছে। দোষ কার? কারো না। তবে প্রিন্স রক্ষা করো, রক্ষা করলে পারবা। কেন জানো? ভগবান মানুষকে কৃপা করে যখন, কখন কৃপা করে? যখন ভগবানের সঙ্গে মানুষকে এ দেহটাকে সমর্পিত হয়ে যায়, অনর্পিত ধনের আশা আর থাকে না, সেদিন তার সমর্পিত দেহ হলে এই অনর্পিত ধন তাকে বিরাজ করে, কেউ ঠেকানো যাবে না। ভগবান কৃপা করে। গদ্য আমি
আলোচনা প্রসঙ্গে কি যাব না ওই বগারতির দিকে যাবে? সবাই একটু অনুমতি দিলে। না, আলোচনা আর একটু করেন। বগারতি কত সময় লাগবে না সেই ব্যাপার? তাই 1-1.5 ঘন্টা তো লাগবে। তাহলে আলোচনা আর একটু করেন। 5টার সময় আমার 5:30 শেষ করা কথা। 5টায় যাও। 3:15 কাকে নিয়ে আলোচনা করব? কাকে নিয়ে আলোচনা করব? কারা শুনবে কথা? তার কারণ গত বছর এখানে আলোচনা হচ্ছে, নাম বলবো না, আমার এমন একজন ব্যক্তি বলছে যে রাজনৈতিক কথা বন্ধ করেন। কি জন্যে আসি এখানে? যদি এই গৃহস্বামীর মঙ্গল না হয় তাহলে আমার আসা যাওয়াটা বৃথা হয়ে গেল না? কোন দিকে যাব? দেখেন, ভালো করে ভাবেন। গুরুর কৃপা পাওয়াটা অত সোজা না। বিন্দু দাস বাবাজি দীক্ষা দেশে গণেশ পাগলকে। ভালো করে একটু ভাবেন, বিন্দু দাস বাবাজি দীক্ষা দেশে গণেশ পাগল রে। সারাই নিয়ে যাচ্ছে কেন? আপনি উঠে দাঁড়াইছেন, আমি লম্বা করবো। বসেন, আপনি দাঁড়ান। গণেশ পাগল দীক্ষা নেছে বিন্দু দাস বাবাজির কাছ থেকে। সমস্ত শিষ্যরা এসে বলতেছে কি যে কি ব্যাপার, গণেশ পাগল মাছ মাংস সবকিছু খায়, সবকিছু খায়, তুমি তারে দীক্ষা দিলে, তোমার কাছে আমরা আর আসবো না। বিন্দু দাস বাবাজির অন্য শিষ্যরা তারে অবজেকশন দিছে। এই অবজেকশনে গণেশ পাগলরে বলতেছে কি, গণেশ তুমি কিন্তু আমার কাছে আর আসবা না। কেন? বিন্দু দাস বাবাজি দীক্ষা দিছে চাল কলার আশায়, যে ওই নিয়ে দুলেরি ফুলেরি নিয়ে খাবে, শিষ্য বাড়ি যাবে, চাল কলা পাবে। কিন্তু যদি গণেশ আসে তাহলে চাল কলা বন্ধ হয়ে যাবে। দেখছেন ফর্মুলাটা কোন জায়গায়? এখন দিশে বিশে না হয়ে কি করলো, বললো কি তুমি আর আসবা না। গণেশ কষ্টে তাই আমি আসলি যদি তোমার চাল কলা বন্ধ হয়ে যায়, তোমার কামাই শেষ হয়ে যায়, তাহলে আর করবো কি বাবা, আমি আর তোমার এখানে আসবো না। সমস্যা কি আমার না আসলে? তোমার মঙ্গল হোক, আর আমি জানো তোমার চরণ স্পর্শ করে মঙ্গলে থাকি, তুমি এই প্রার্থনা করো গুরুদেব। হরি বল, হরি বল। তাই কি হচ্ছে? বিলি যে এটা কসম পাইছে, বড় কসম। গণেশ ধরে নিয়ে আইছে, ধরে আইনে মনোহর সরকারের বাড়ি থাকে তো, ওনার 2 স্ত্রী বলতেছে, মা রে বড় একটা কসম পাইছে, এই কসমটা রাঁধি, আমি আজকে সেটা ফ্যাট ভরে ভাত খাই। এখন ওই কসম রান্না করে দেশে, আগে তো ছিল কাঠুয়ো, মনে আছে? কাঠুয়ো তো আনেন নেই, এক কাঠুয়ো রান্ধিয়া দেশে, রান্ধিয়া দিলি ডক মতো কষ দেশে গণেশ পাগল। ও কারো দায়ার নাই। কষ দেওয়ার পরে কি করবে? দিশে মিশে না ভাই ঘুরে ফিরে বেড়াচ্ছে গণেশ। এর মধ্যেই বিন্দু দাস বাবাজির ফ্যাট আস্তে আস্তে ফুলতেছে, ফুলতে 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 মাজার তাগি পর্যন্ত কাটিয়েতেছে, বড় ফ্যাট হয়ে গেছে। সমস্ত শিষ্যরা দেখতে আসতেছে, গুরুদেব মারা যাবে, গুরুদেবের উপায় নাই, ব্যাপার কি, গুরুদেবের ফ্যাট ফুলতেছে। এখন এসে জিজ্ঞেস করতেছে, গুরুদেব কি অবস্থা, কি তোমার, তোমার এইরকম করে ফ্যাট ফুলতেছে কেন, তোমার তোমার এ দশা কেন হলো? আমরা তো সহ্য করতে পারতেছি না। করছে তোরা সহ্য করতে পারতেছিস নে, এগুলো তোদের ভাবনা চেতনা। আর আমার ফ্যাট ফুলে যে ডাক হয়েছে, এখন সলাই দিয়ে খুঁচা দিলি ফুট হয়ে যাবে, আমি বাস্ট হয়ে মারা যাব, আমার উপায়টা কি তাই একটু বল দি। কারো কোনো উত্তর নাই। তো বলতেছে কি, দেখ বিগত 4-5 দিন আগে আমি তো গণেশ রে আসতে নিষেধ করেছি, এই গণেশ তো আমার কাছে আর আসে না, আমার কাছে আর আসে না। আমার গণেশ আমার একদিন না দেহে থাকতে পারতো না, প্রতিদিন একবার এসে
এই পার্কোনায় এসে, পার্কোনা না, ওটা ভট্টর বাগান, এখানে এসে আমার দর্শন করে যেত। আর আমিও মনের শান্তিতে এখানে বসবাস করি। আমার গণেশ আর বিগত 5 দিন আসে না। তো এখন কি করতে পারি, তোরা একটু নৌকায় করে, কম পথ না তো, প্রায় অন্তত বিল দিয়ে হলো 20-30 কিলোমিটার পথ, তাই ভট্টর বাগানের ওখান থেকে বিল দিয়ে ফাড়ি দিয়ে দুর্গাপুর চলে আসছে। আসে দেয় কি গুরুদেবের বড় দূর অবস্থা, এত বড় দূর অবস্থা। এই দূর অবস্থা দেখে ডাকতেছে, ও গণেশ আমার একটু দেখে যা। তা করছে, না বাবা আমি তোমারে দেখতে আসবো কেন, আমি দেখতে আসলে তোমার সাইল গলা বন্ধ হয়ে যাবে, তোমার অবনতি হবে, তুমি নিজে মুখে নিষেধ করেছো আমারে দেখতে আসিস না, আমি তো তোমারে দেখতে আসবো না। তা বলতেছে, আমার শেষ সময়, আমিও তোরে আবার অনুমতি দিচ্ছি, শেষবারের মতো আমার একটু দেখে যায় নাই। যে দেয় গুরুদেবের প্যাট, নৌকার পরে গুরুদেবের তো রোটার কায়দা নাই, মানে খোসা দিলি ফুটে যায়, এইরকম ফোলা দিয়েছে প্যাট। তা গণেশ পাগল ওই নদী খালকুলি যে নৌকার পাশে যে দাঁড়ায় বলতেছে কি যে, ও গুরুদেব কি হয়েছে, কি এরকম প্যাট ফলেছে কেন, কি অবস্থাটা কি? তা করছে কি, পেট ফলেছে যে কেন গণেশ, তা তো ক্ষতি পারতেছি না। তা করছে, তা তুই ক্ষতি মারবা কেন, যা না তাই খাইয়ে বেড়াবা মানুষের দুয়ার দিয়ে, চাল কলার জন্য যারে তারে দীক্ষা দেবা, মানুষজন সই দেখবা না, এটারে কানের গোড়ায় দেবা হু হু, আর কোনটা হলো কু কোনটা হলো সু তা তোমার বিবেচনা নাই, খামাক্কা খালি দেবা হু। তা তোমার ফলবে না তো ফলবে কি আমার, যা না তাই খাইয়ে বেড়াও। তা করছে গণেশ, আমার জীবদ্দশায় আমি বৈরাগীর ছেলে, আমি কোনোদিন মাছ মাংস খাই নাই, আমার পেট ফলবে কেন বল। তা করছে, তুমি যা না তাই খাইয়ে বেড়াও, এ কথাটা বলেছি, বলাটা কি আমার ভুল হয়েছে? তা তুমি যে যা না তাই খাইয়ে বেড়াও, এটা তুমি বোঝো না, পেঁয়াজ রসুন মাছ মাংস কোনো কিছু সই দেখবা না, খাইয়ে বেড়াবা। তো করছে, তো আমি কোনোদিন খাইনি। তা করছে, তোমার যখন থালের পরে গুরু